কণ্ঠ। এই গ্রন্থ কে লিখেছে? আমাদের দিদিমণি পাঞ্চালী দে চক্রবর্তী। কতগুলো কবিতা আছে এখানে? 60খানা কবিতা এখানে আছে। সুযোগ পেলে তোমরা পড়বে এবং দিদিমণি তোমাদেরকে বুঝিয়ে বলবে কোন কবিতার অর্থ কি। তাকে আমি আজকে আমার খুব ভালো লাগছে, ছোট্ট একক আয়োজকের অনুষ্ঠান পাঞ্চালী দে চক্রবর্তী, যেখানে 3 জন দিদিমণি, তার মধ্যে 2 জন আছেন, 1 জন নেই। সম্পূর্ণ চেষ্টা ওনার একা। ভালো লাগছে একজন মাতৃস্থানীয় ম্যাডাম এখানে উপস্থিত আছেন, ওনাকে প্রণাম জানাই সবাইকে। তো আজকে আমার ভালো লাগার বিষয় হলো এই জায়গাটায়, আজকে হলো 13 তারিখ, আর মাত্র 7 দিন পরেই আমরা মাতৃপক্ষে পদার্পণ করব। উনি আবেগতাড়িত হয়ে গেছিলেন আমাদের পাঞ্চালী দিদিমণি। কিছুদিন আগে ওনার পিতৃদেব আর আমাদের মধ্যে নেই। ওনার আত্মার প্রতি শান্তি আরাধনায় এই নীলকণ্ঠ উৎসর্গ করেছে, নিজের চির শান্তি। তাও এই পিতৃপক্ষের শেষ সময় 7 দিন আছে। এরপরে 21 তারিখেই হয়তো আমাদের মাতৃপক্ষ শুরু হবে, মহালয়া, ঠিক না? পিতৃপক্ষের অবসান হয় মাতৃপক্ষ। হ্যাঁ, পিতৃপক্ষ শেষ হবে, তখন মাতৃপক্ষ, দেবীপক্ষ মানে মাতৃপক্ষ, ওটা মাতৃপক্ষ শুরু। তখন আমরা হয়তো মায়ের আরাধনায় ব্যস্ত হয়ে থাকছি, সকলেই করছি। তো এখন পিতৃপক্ষ চলছে, একদম ঠিক ম্যাডাম, খুব সময়টা বাসেই সুন্দরভাবে বাসেই করেছেন। তো সাহিত্য এই বিশাল জিনিস, একটু আলোচনা হচ্ছিল ওখানে। আমরা অনেক সাহিত্যিককে চিনি, জানি, বই পড়েছি। আজকাল সেই সাহিত্যিকরা চীন থেকে ক্ষীণতর। আমার সামনে ছোট ছোট বাচ্চারা বসে আছে। আমরা স্বপ্ন দেখি তোমরাও একদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হবে, তোমরাও একদিন শরৎচন্দ্র হবে, বঙ্কিমচন্দ্র হবে, তোমরাও একদিন বিভূতিভূষণ হবে, সুকুমার রায় হবে, সুকান্ত ভট্টাচার্য হবে। এরকম সাহিত্যিক যখন হবে, আজকে হয়তো আমাদের পাঞ্চালী দিদিমণি লিখেছেন, এর আগেও আরো 2টা বই লিখেছেন বাচ্চাদের জন্য। এই লেখাগুলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অফুরন্ত লেখা। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যাদের কথা বললাম, তারা কেউই নেই, কিন্তু তাদের লেখাগুলো এখনো আছে। এবং লেখাগুলোর মধ্যে কি জাদু মন্ত্র আছে, আমরা এখনো পাঠ করি। এবং পাঠ করার সময় আমরা সমাজ সম্পর্কে কিছু জানতে পারি। সেই সময়কার ইতিহাস, বর্তমান সময়ে যে কি চলছে, আগামী দিনে কি হতে পারে, এইসব সাহিত্যের মধ্যে দিয়ে আমরা হয়তো একটা দিশা পেতে পারি। তাই সাহিত্য চর্চা হোক, ছোট গল্প হোক, নাটক হোক, অন্যান্য বড় গল্প হোক, ব্রহ্ম রচনা হোক, ব্রহ্ম কবিতা, ব্রহ্ম রচনা লিখতেন আমাদের সুকুমার রায়, ব্রহ্ম রচনাকারী একজন সাহিত্যিক আখ্যায়িত করা যায়। এই প্রসঙ্গে আজকে আমার খুব মনে পড়ে যাচ্ছে, আমিও হয়তো সেই সুযোগটা পাইনি লেখালেখি করবার। সেই কলেজের ছাত্রছাত্রী অবস্থায় আমি কিছু কবিতা কিংবা গল্প, ছোট গল্প লিখতাম। বেশিরভাগ আমি ওই রচনা লিখতাম, সেগুলা সেই সময়টাই প্রকাশিত হয়েছে। পরবর্তীতে এই সুযোগ আর হয়নি। তবে নিয়মিত আমি কিন্তু কিছুটা পাঠ করবার চেষ্টা করি। এখনো আমি খুঁজে বেড়াচ্ছি
হাসন রাজার কাহিনী, লালন ফকিরের কাহিনী, এগুলো তন্ন তন্ন করে খুঁজবার চেষ্টা করি যে আজ থেকে 200-250 বছর আগে যারা জন্মেছিলেন তখন কাগজ আবিষ্কার হয়নি, অথচ হাজার হাজার সঙ্গীত রচনা করেছেন লালন ফকির, করেন? এবং সেই সঙ্গীতগুলোর অর্থ দেখি এখন মর্মে মর্মে উপলব্ধি হচ্ছে। লালন ফকিরের একটা গান আছে, জাত গেল বলে একই আদব, সত্য কাজে হয় না রাজি, সবাই বলে তা না, জাত গেল বলে একই আদব, ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি, এক জলেতেই সবাই শুধু, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না। তো লালন ফকিরের কোন ব্রেনে কোন মাথায় বেরোচ্ছে আজকে আমরা জাত ধর্ম জাতি ধর্ম বর্ণ নিয়ে পাগলামি করছি, মানামারি, অথচ 250 বছর আগে লালন ফকির কি উপলব্ধি করেছে এই সঙ্গীত রচনা করতে, ঠিক না? কেন খুঁজবো না? ওনার ভান্ডারে আর কি আছে, আর কি আছে, আর কত আছে সেটা একটু দেখার ইচ্ছে। এই যে শিশু মন, লালন ফকির একটা গান বলছে, আরেকটা গান, সেটা গান সবাই শুনেন, জানেন? বলি মা তোর চরণ ধরে ননি চুরি আর করবো না, আর আমাদের ননির জন্য আজ আমাদের মারলি মাত্রই বেঁধে ধরে, ননির জন্য আজ আমাদের মারলি মাত্রই বেঁধে ধরে, তোর অন্তরে স্বল্পেতেই গেল, তোমার মা অন্তরে দয়া নাই, সামান্য ননি চুরি করেছি তাই বেঁধে ধরে মারতে হবে, একদম শিশুর মন সেটাই হচ্ছে। এটা হলো চাইল্ড সাইকোলজি। আমরা শিশুকে একটু ব্যতিক্রম কাজ করলে তাদেরকে মারব, অথচ লালন ফকির 200-250 বছর বলেছে শিশুদের কোনো মারধর করা যায় না, শারীরিক কিংবা মানসিক নির্যাতন করা যায় না, তারও সম্ভব না। আমার মনে চুরি করার জন্য এত মারধর করবে, এটা হয় না। এই সঙ্গীতগুলোর মধ্য দিয়ে আমরা চাইল্ড সাইকোলজি খুঁজে পাই এবং শিশুর মনকে আমরা যাচাই করবার একটা রাস্তা, সেই রাস্তা ধরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষক যারা আছে তারা যেন এগিয়ে যেতে পারে আশা রাখি। আর আমার পাঞ্চালী দিদিমণি ওনার জন্য কলম থেমে না থাকে।